এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সিনথিয়া। সিনথিয়া এগিয়ে আসে, জিজ্ঞাসার সূচক গলায় বলে, এই তো বাবা। থানা থেকে কল এসেছে, লাইনে জাবির স্যার। সিনথিয়ার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। আবার থানা থেকে কল, আর জাবির স্যার তাকে কি বলবে? আবার কোন দুঃসংবাদ না শুনতে হয়। সে হাত বাড়িয়ে ফোনটা নেয়, কানে ঠেকে ধরে মুঠোফোন। ঝড়ো হাওয়ার মতো উড়ে আসে বরফ সিক্ত গলা। কেমন আছো? সাথে সাথে বিদ্যুৎ চলে যায়। সিনথিয়ার বাবা গলা উঁচিয়ে বলে, সিনথিয়ার আম্মা, লাইটটা ধরো তো। ওপাশ থেকে কোনো সারা শব্দ আসে না। সিনথিয়ার বাবা বলে, কই গেছো? সিনথিয়ার মায়ের গলা শোনা যায়। টেবিলের উপর লাইট আছে, আমি ওয়াশরুমে। সিনথিয়ার বাবা রুম থেকে বের হয়। ওদিকে সিনথিয়া অকল্পনীয়, অভাবনীয় প্রিয় মানুষটির বরফ সিক্ত হিম শীতল গলা শুনে নিজেই বরফের মতো জমে যায়। এই মুহূর্তে ইরফাদ তাকে কল দিবে সে তো দুঃস্বপ্ন ভাবেনি। ভাবনার জালে ডুব দিয়ে ইরফাদের কথার উত্তর দিতে ভুলে যায় সে। ওপাশ থেকে আবারও সেই গলা। শুনতে পাচ্ছ সিনথি? বুঝে আসা গলা থেকে সিনথিয়া ঠেলে কথা বের করে। হুম। কেমন আছো? ভালো, আপনি? ফোন। আলহামদুলিল্লাহ। সিনথিয়া চুপ করে থাকে। এরপর কি বলবে? গলার স্বর শুনেই শরীর অসাড় হয়ে আসছে, পা ভেঙে আসছে। মানুষটার গলা আর কখনো শোনা যাবে ভুল করে ভাবেনি, কিন্তু কি কারণে তাকে কল করলো ইরফাদ? ওপাশ থেকে সেই মানুষটি বলে, তোমার ফোন এখনো অন করনি? এই কথায় হালকা কেঁপে ওঠে সিনথিয়া। ইরফাদ তার নাম্বার রেখেছে, তাকে মনে রেখেছে, তার ফোন নাম্বারেই ডায়াল করেছে। যখন পায়নি তখন তার বাবাকে ফোন করেছে, জাবিরকে দিয়ে কল করিয়েছে। এত কিছু তার জন্য। ভাবতেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে তার। সে ধীর গলায় বলে, ফোন কিনতে হবে, তার জন্য আমার কিছুদিন সময় দরকার। কিন্তু এখন তোমার সাথে কানেক্টেড থাকা প্রয়োজন। আই নিড ইয়োর হেল্প। সিনথিয়া মনে মনে ভাবে, কি হেল্প? এই জন্য এসপি তাকে কল দিয়েছে আর সে কি নাকি ভেবে নিল। সিনথিয়া বলে, কি হেল্প? পরে বলবো, তবে প্রাইভেসি মেনটেন করতে হবে। তার জন্যে তোমার আলাদা সিম কার্ড দরকার। সো যাওয়ার পথে ফোন আর সিম কার্ড তোমাকে দিয়ে যাব। তুমি নিচে এসে নিয়ে যেও। আরে না না না, কি বলছেন? আমি কাল না হয় বাবাকে বলবো ফোন কিনে দিতে, হয়তো কয়েকটা দিন সময় লাগবে। ইটস ভেরি আর্জেন্ট। একটা দিন যাওয়া মানে একদিন পিছিয়ে যাওয়া। আমি তোমাকে সিম কার্ড দিচ্ছি, এটা কেউ না যেন জানে, ওকে? সিনথিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে, ফুলগুলো খুলে দেয়। সাজগোজ কোনোদিনও তার পছন্দ না, নিজেকে সাদামাটা রাখাই তার পছন্দ। সেদিনের গারদে আসা পার্সেলে থাকা কুর্তিটা পরে সিনথিয়া। এর মধ্যে সিনথিয়ার বাবা আসে। কথা হয়েছে? বাবা, কি বললো? এই যে কেসের বিষয়ে কথা, ফোনটা রেখে যাও, আরেকবার কল দিতে পারে। সিনথিয়ার বাবা চলে যায়। সিনথিয়া ফোনটা হাতে নেয়, আরেকটা কল করে সে আগের নম্বরে, কিন্তু কল যায় না। তাহলে সে কি করে জানবে ইরফাত কখন আসবে? সে কি বাসায় আসবে? বাসায় সে ফোন দিলে তো সবাই জানবে। ঠিক ওই মুহূর্তেই ফোনটা আবারও বেজে ওঠে। সিনথিয়া ফোন তোলে। আমি একটা কাজে আটকে গেছি, ফ্রি হতে অনেক রাত হবে। আমি যেতে না পারলে শোরুম থেকে পার্সেল পাঠিয়ে দিব। সিনথিয়ার ভেতরে মনের সাথে কথা চলে। পার্সেল পাঠাবে মানে? ইরফাত আসবে না? সে তো ভাবলো ইরফাত আসবে। কত কি ভেবে বসে আছে সে। এখন কি লজ্জা শরম ভুলে বলা যাবে? আপনি আসুন। সিনথিয়া চুপ করে বসে থাকে। ওপাশ থেকে বলে, শুনতে পাচ্ছ? কিন্তু কিন্তু কি? আপনি আসলে হয় না? না মানে মানে আপনি তো বললেন বিষয়টা কাউকে না জানাতে। পার্সেল আসলে আব্বু আম্মু বুঝবে, দেরি হলে হোক। কষ্ট করে যদি আপনি আমি গেলে কিভাবে নিবে? জানালা দিয়ে ব্যাগ ফেলবো অথবা বাইরে আসবো। কেউ দেখবে না? পুরো দুনিয়া ওলটপালট করে দিয়ে আমি আসতে পারবো। আমার তো মনে হয় এটাই ভালোবাসা। ভালোবাসলে মানুষ নির্লজ্জ হয়, ভয় ডর ভুলে যায়। এর আগে কখনো এত সাহস আসেনি, তবে সে আজ সাহস পাচ্ছে। আপনাকে এক পলক দেখার লোভ,
আমাকে হিতাহিত জ্ঞান ভুলিয়ে দিচ্ছে এসপি সাহেব। মনের কথাগুলো মনের গহীনে রেখে সিনথিয়া মুখে বলে, চেষ্টা করব সবাই ঘুমিয়ে যাক তখন আসুন। তাহলে কাল সকালে দেই। না না না, আজই। ঘড়ির কাঁটা দাঁড়টা ছুঁই ছুঁই। সিনথিয়ার ফোন কেঁপে ওঠে। এসছেন? হুম, আমি নিচে আসবো? চলে আসো। সিনথিয়া নিজের ঘরে ফোনটা রাখে, বাইরে থেকে লক করে নিজের রুম, তারপর অন্ধকার ডাইনিং ড্রয়িংয়ে পা রেখে পা টিপে বের হয়। বাইরে থেকে দরজা লক করে তারপর খালি পায়ের শব্দ না করে নিচে নামে। আবছা আলোতে একটু দূরে কালো মতন একটি গাড়ি দেখতে পাই। সিনথিয়া পাখির মতো যেন উড়ে যেতে চায় সেখানে। দৌড়ের তালে পায়ের নিচের পাথরগুলো পায়ের তলায় যেন ঢুকে ঢুকে পড়ছে। দৌড়ে গিয়ে ইরফাদের পাশের দরজার পাশে দাঁড়ায়। ইরফাদ সাইড দরজা খুলে দেয়, হাত দিয়ে ইশারায় বলে। রিল্যাক্স। সিনথিয়া থামে। ইরফাদ পার্সেলটি হাত বাড়িয়ে সিনথিয়ার দিকে দেয়। সিনথিয়া দরজা খুলে সোজা সিটের সামনের দিকে খালি জায়গায় হাঁটু ভাঁজ করে মাথা ঢেকে বসে। ইরফাদ বিষয়টা বুঝতে না পেরে বলে। কি হলো? সিনথিয়া ফিসফিসিয়ে বলে, সেকেন্ড ফ্লোরের চাচু ব্যালকনিতে আসছে। আমার দৌড়ের শব্দ পেয়েছে মনে হয়। ইরফাদ উকি দিয়ে দেখে একটা মাঝ বয়সী লোক ব্যালকনিতে এসেছে। ইরফাদ গাড়ি পেছন দিকে পিছিয়ে নেয়, তারপর বলে, প্রবলেম হবে। মনে হয় দেখেনি। ফিরবে কি করে? জানি না। ইরফাদ খেয়াল করে লোকটি নিচে নেমে এসেছে। ইরফাদ গাড়ি ঘোরায়, তারপর মূল ঘুরে সোজা রাস্তায় চলে যায়। তারপর ইরফাদ বলে, উঠে বসো। সিনথিয়া উঠে বসে। গাড়ির ভেতরে অন্ধকার, আশেপাশের আলো পড়ে মাঝে মাঝে। সিনথিয়া বলে, 10টা মিনিট ঘুরে আসা যাবে? মানে 10 মিনিটে চাচ্চু শুয়ে পড়বে হয়তো, তারপর ফিরলে রিস্ক ফ্রি। ইরফাদ মাথা নাড়ায়, ধীর গতিতে গাড়ি চালায়, নামিয়ে দেয় জানালার সাইড গ্লাস। বাতাসে সিনথিয়ার চুলগুলো উঠতে থাকে, দমকা হাওয়া এলোমেলো হতে থাকে। সিনথিয়া চুলগুলো হাত খোপা করে নেয়, তারপর সিটে এলিয়ে দেয় মাথা, চোখ দুটো বন্ধ করে। গাড়ি ছুটতে থাকে সোজা রাস্তা ধরে। মিনিট 10 পর ইরফাদ পাশ ফিরে, দুটো বন্ধ চোখ, চুলের খোপা বাঁধন মুক্ত হয়ে উঠছে। সিনথিয়া ভেঙে চুরে বসে আছে। তবে কি সিনথিয়া ঘুম? ইরফাদ গাড়ি থামায়, তড়িঘড়ি করে ডাকে, সিনথিয়া, এই মেয়ে, এই। সিনথিয়া যেন ঘুমিয়ে তলিয়ে গেছে, কোনো শব্দ তার কানে যাচ্ছে না। ইরফাদ চিন্তায় পড়ে যায়, এখন যদি ঘুমায় আর বাসায় না ফিরতে পারে ঝামেলা হয়ে যাবে। যেহেতু না বলে নিচে এসেছিল, যখন দেখবে মেয়েটি নেই তখনই খোঁজাখুঁজি শুরু হবে। কেবলমাত্র এক ঝামেলা থেকে বেরিয়েছে, তার উপর আরেক ঝামেলা হবে এখন। ইরফাদ আরেকবার ডাকে। এই মেয়ে। সিনথিয়ার কোনো নড়চড় নেই, সে ঘুম তো ঘুম। ইরফাদ বোতল থেকে পানি নিয়ে পানির ছিট দেয় সিনথিয়ার চোখ মুখে। ঘুম তো ভাঙে না, উল্টো গুটিসুটি মেরে ওইটুকু জায়গার মধ্যে শুয়ে পড়ে সিনথিয়া। ইরফাদ সিনথিয়াকে জায়গা দিয়ে সরে বসে, স্টিয়ারিং এর গোল চক্কায় হাত মুষ্টি করে মৃদু আঘাত করে। মনে মনে বলে, ধুর। সিনথিয়া মুখ লুকিয়ে ঠোঁট টিপে হাসে। সুযোগ যখন সিনথিয়া পেয়েছে, এই সুযোগ তো সিনথিয়া ছাড়বে না। দোতলার চাচুর জানালায় তো সেই ঢিল ছুড়ে এসেছে, আর যাতে সুযোগটা কাজে লাগে। এই ঘুম তার এখন কিছুতেই ছাড়বে না, ঘুম ছাড়বে সেই 5টায়। এসপি সাহেব, আপনি গাড়ি চালান, এই ঘুম ভাঙার ঘুম না। আপনি না পারবেন জাগাতে আর না পারবেন ছুঁয়ে ফেলতে। ছায়ারঙ্গা আকাশের বুকে বিন্দু বিন্দু তারা জোনাকির মতো চলছে। রাস্তায় একটু পর পর গাড়ির দেখা মেলে। ইরফাদের গাড়ির পুরো সিট জুড়েই সিনথিয়ার ভাঁজ করা শরীর। এক কোণে বসে শান্ত চোখে স্টিয়ারিং ঘোরাচ্ছে ইরফাদ। সিনথিয়ার মাথা ভর্তি ঘন লম্বা চুল সিটের নিচ পর্যন্ত ছুঁয়েছে। ক্ষণে ক্ষণে আসা দমকা হাওয়া সিনথিয়ার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। চোখে মুখে ভীষণ জ্বালা ধরাচ্ছে, নাক মুখে কুটকুট করে কামড়াচ্ছে। তবে হাত তুললে যে সে ধরা পড়ে যাবে তাই সবটা সয়ে নিচ্ছে। রাফির কথা মনে পড়ে, কিন্তু তার জন্য আর হৃদয় পুড়ে না, আর দুঃখ হয় না। সে তো পর হয়েছে সেদিনই, তবে তার গুম হওয়ার রহস্য ভাগ করতে ইচ্ছে করে। কোথায় গেল সে, কেন গেল? অনিমার সাথে আর যোগাযোগ হয়নি। তৃতীয়পক্ষ বন্ধুদের মধ্যে কেমন চির ধরাতে পারে, নিজের জীবন দিয়েই প্রমাণিত। বন্ধু বলতে কিছু হয় না, সে কেবল সময়ের অভ্যাস। যে বন্ধু বিপদে বিপক্ষে দাঁড়ায় সে আবার কিসের বন্ধু? তবু মন কাঁদেও সকল মানুষের জন্যই। রাফির প্রতি সকল দুর্বলতা কেবল ঘৃণায় বদলে গেছে। মনের সবটুকু জায়গা দখলদার এখন ইরফাদ। কে বলে ভালোবাসা রং বদলায় না? ভালোবাসা রং বদলায়।
ভুল মানুষের প্রতি সৃষ্ট মায়া অবশ্যই কেটে যায় যদি পরবর্তী মানুষটা মানুষ হয়। গাড়ির সিটে শুয়ে এসব ভেবে যাচ্ছে সিনথিয়া। পাশের মানুষটা নিস্তব্ধ, নীরব মনে গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে গুনগুনিয়ে কিছু বলছে। অনেকটা পথ পেরিয়ে এক শুনশান নীরব রাস্তা, যাদের জ্যোৎস্নায় যে পথের একমাত্র আলো। ইরফাত হঠাৎই গলা ছেড়ে গায়, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। গলার স্বরে যেন মায়া ঢেলে দেওয়া। কচ্ছপের মতো শক্ত খুলসের আড়ালের নরম মনের মানুষটা যেন এবার বেরিয়ে এসেছে। সিনথিয়া চোখ বন্ধ করে অনুভব করে ইরফাদের এই ঘোর লাগানো গলা তার মন শান্ত করে দিচ্ছে। নদীর কলকল পানির শব্দ, ঘন অন্ধকার রাতের বৃষ্টির ঝুমঝুম শব্দ, ঝর্ণার পানির ঝমঝম করা শব্দ মন যেমন বরফ শীতল শান্ত করে দেয়, ইরফাদের গলা তার হৃদয় শীতল শান্ত নীরব করে দিচ্ছে। মনে হচ্ছে সে কল্পনার কোনো জগতে বিচরণ করছে। একটা ঝুম বৃষ্টির রাত, দুহাত পাখির ডানার মতোই ছড়িয়ে আকাশ পানি তাকিয়ে বৃষ্টিকে স্পর্শ করছে সে। পেছন থেকে সেই মোহনীয় গলা, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में, ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। গাড়ি থেমে যায়। সিনথিয়ার স্বপ্নের ঘরে দরজা বন্ধ হয়। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে হলোটা কি, কিন্তু খোলা নয়নে পিটপিট করে তাকানো তার বারণ। সিনথিয়া চোখ টিপে দু চোখের পাতা খুলে সামান্য হাত খোলা চোখে দেখতে পায় স্টিয়ারিং আঁকড়ে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে লৌহ কঠিন সেই মানব। কিন্তু হঠাৎ কি হলো তার? এই মুহূর্তে প্রশ্ন করা তার বারণ। তার চুপচাপ দেখা আর অনুভব করা ছাড়া আর কি করার আছে? সিনথিয়া হালকা করে চোখ খুলে রাখে। ইরফাত মাথা তুলে বসে, সিটে এলিয়ে দেয় নিজেকে। বলিষ্ঠ হাতের আঙ্গুলে চালিয়ে নিজের চুলগুলো মুঠি করে টানে। ওষ্ঠাধর গোল করে শ্বাস ছাড়ে বারবার। চোখে না দেখতে পেলেও সিনথিয়া বেশ অনুভব করে শক্ত নারকেলের খোসার মতো শক্ত মনের আড়ালে যে শুভ্র কোমল মনটা আছে তা বড় অশান্ত। ইরফাত দীর্ঘশ্বাস টানে, তারপর হঠাৎ করে বের হয়ে যায়। হাতের ধাক্কায় গাড়ির দরজা ঠাস করে বাড়ি খায়। সিনথিয়া হালকা কেঁপে ওঠে। অন্ধকার চার দেয়ালের মাঝে ভুতুরে আধার। নিজের শ্বাসের শব্দ নিজে কান পেতে শুনছে তিথি, আর অপেক্ষা করছে মোবাইলে আসা মেসেজের। আর তার মন গরম বালির মতো ছুটছুট হয়ে পড়ছে, চাইলেও নিজেকে দমিয়ে রাখতে পারছে না। ভালোবাসা এক দুর্বলতার নাম। পৃথিবীর সব মানুষ মনে হয় এই একটা জায়গায় ভীষণ দুর্বল। ভালোবাসাহীন জীবনে ভালোবাসার হাত বাড়িয়ে যে তাকে টানছে তাকে সে উপেক্ষা করতে পারছে না। কথায় মুজে গেছে সে। না দেখা মানুষটি আকারে কেমন, দেখতে কেমন, কিছুই মাথায় আসছে না। একই বলে কথা এমন এক ভয়ঙ্কর হাতিয়ার যার মাধ্যমে যুদ্ধ বাঁধানো যায়, সে তো কথাতে ডুবে যাচ্ছে। চূড়া বালি নাকি মরিচিকা, কোনো চিন্তায় তাকে স্থির করতে পারছে না। শুধু মনে হচ্ছে মরিচিকা হলেও ছুটবো, চূড়া বালি হলেও ডুববো। তখনই ফোনের মৃদু কাঁপন। ভালোবাসি। তিথির ভেতরে গড়ে তোলা জেদ শুকনো পাতার মতো মরমর করে ভাঙে, মিশে যায় ধুলো বালির সাথে। তিথির পাতলা ঠুটে ফুটে এক চিলতে হাসি। একবার অজানা ভয় নিজের বুকের মধ্যে তীর বসায়। তিথি বলে, ভালোবাসা এভাবেই হয়? কেন হবে না? কেন হবে? হয় কি না জানি না তিথি, আমি শুধু জানি আমি ভালোবাসি। আপনি আমার নাম কি করে জানলেন? আমি সব জানি তো তোমার দুঃখ ভোলাতে চাইলাম। আপনি আমাকে কি করে চেনেন? আমি তো ওই মেসেজ এসপির নাম্বারে দিয়েছিলাম।
এটাই তো, একে বলে কপাল। তিনি তোমাকে নম্বর দিল, তাও রং নম্বর। আবার ভাগ্যের কি লিখন সেই নাম্বারটা আমার। এই জন্যই বলে, যদি থাকে নসিবে ঘুরে ফিরে আসিবে। আপনি আমাকে চেনেন? বলবো কেন? বলুন না, আমি আপনাকে চিনি। কাল আসো, দেখেই বুঝবে। কিছু বুঝতে পারছি না। রাস্তার পার ঘেঁষে নিজে থেকে বেড়ে ওঠা ঘাস পাতা, জ্যোৎস্নার আলোতে দিনের আলোর মতো খা খা করছে বালিময় রাস্তা। ইরফাত সামনের দিকে হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে সে? সিনথিয়া তার পাশে ছিল, তাকে পুরোপুরি ভুলে গেছে। এইভাবে এমন একটা রাস্তায় গাড়ি থামিয়ে কেউ যায়? সিনথিয়া চুপি চুপি গাড়ি থেকে নামে, ইরফাতকে অনুসরণ করে সাবধানে। ইরফাত লম্বা পায়ে সামনে এগিয়ে চলে, সিনথিয়া পিছু পিছু যায়। সামনে নদী, জ্যোৎস্নার আলোয় নদীর পানি আয়নার সম, যেন মুখ রাখলে ভেসে উঠবে নিজের প্রতিচ্ছবি। শুশু করা বাতাসে কান বন্ধ হয়ে আসে। সিনথিয়ার জামা উঠছে আকাশে উড়ন্ত পতাকার মতো, টেনে ধরে রেখেও লাভ হচ্ছে না। চুলগুলো এলোমেলো, সে চুলগুলো হাত খোপা করে। ততক্ষণে ইরফাত নদীর পার ঘেঁষে বসা, হাতের আঙ্গুলের ভাঁজে চেপে রাখা সিগারেট। কখনো ওষ্ঠের ভাঁজে ফেলে ধোঁয়ায় ঢেকে নিচ্ছে অন্তর, আবার মাঝে মাঝে দুঃখগুলোকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে ছেড়ে দিচ্ছে। একটা মানুষের উপর পিঠ বেশিরভাগ ক্ষেত্রে স্বচ্ছ পরিপাটি, গোছালো, সুন্দর। অন্তর্মহল কেমন আসলে তা জানাও যায় না। একটা মানুষ সব দিকেই ভালো হয় না, দুষ্গুণ নিয়েই মানুষ। সিনথিয়ার ছোট্ট মনে প্রশ্ন, কি কারণে এই মুহূর্তে ধূমপানের প্রয়োজন হলো? কোন যন্ত্রণা তাকে পোড়ায়? নারীর দোষেই কি পুরুষ খারাপ হয়? তিথির মাথায় চিন্তা ঘুরপাক খায়। কোথা থেকে কোথায় গেল সব? এটা কোনো মিরাক্কেল নাকি লাক? কোন দিকে যাচ্ছে সে? কাল দেখা করতে গিয়ে কার সম্মুখীন হবে সে? তাকে কি সেও চেনে, নাকি অজানা অচেনা লোক? আর পরই বা কি হবে? চিন্তায় দু চোখের পাতা এক হয় না তার। অনেকটা সময় পর রিমার কথা তার মাথায় আসে। আচ্ছা, রিমা কি করছে? আজকে সে ঘুমিয়েছে? তাকে একটা মেসেজ দিয়ে কি জানা উচিত? ফোনের কিবোর্ডে চাপে, ঘুমিয়ে গেছিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তিথি উত্তরের অপেক্ষায় থাকে। মেয়েটির জীবনের করুণ দশা তাকেও ভাবায়। সে নিজেও কি ভুল পথ ধরবে? কিন্তু ভালোবাসা দেখে যে ভীষণ লোভ হয়। এই তো সিনথিয়া কিরকম ভুগছে, রিমা কষ্ট করছে, সবই তো তার নিজের চোখে দেখা। তারপরও মন মানছে না। ভালোবাসা খুব ভয়ানক জিনিস। আগুন দেখেও স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। সে কি আগুনের দিকে ছুটছে? ভাবতে শ্বাস রোধ হয়ে আসে তিথির। প্রায় আধ ঘন্টা পর ইরফাত উঠে দাঁড়ায়। কালো প্যান্ট থেকে ধুলো ভালিয়ে এক হাতে চাপড়ে ছেড়ে নেয়, জুতা জোড়া পায়ে দিয়ে পেছন ঘুরে। এর আগে সিনথিয়া সুযোগ বুঝে গাড়ির দিকে চলে আসে, শুয়ে থাকে আগের ভঙ্গিতেই। ইরফাত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে আবারও এক মনে গাড়ি চালায়। সিনথিয়ার চোখ দুটো হঠাৎ করে বুঝে আসে। চোখে নামে রাজ্যের ঘুম, যেন কতকাল ঘুম হয়নি। তারপর চলে যায় স্বপ্নের রাজ্যে। ঝুম বৃষ্টি, ঘন আধার নেমেছে ধরণীতে। আকাশ চিরে মেঘের গর্জন, দূরে কোথাও চিরচির করে কিছু একটা পড়ল। সিনথিয়া এক গহীন জঙ্গলে হারিয়ে গেছে, ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। বয়সে আত্মচিৎকারে ভেঙে ভেঙে পড়ছে। বৃষ্টিতে ভিজে সে একাকার, ভেজা কুর্তি গায়ে লিপটে গেছে, চুলগুলো ভিজে দড়ি পাকিয়ে যাচ্ছে। রাস্তা হারিয়ে সে দিশাহারা হয়ে ছুটছে। ছোট জঙ্গলের রাস্তা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর খেলা, হালুটুকু যেন হৃদয় পর্যন্ত গিয়ে কড়া নাড়ছে। পেছনে বিপদ, সামনে বিপদ, আশেপাশে সবখানে বিপদ। অনেকটা পথ পেরিয়ে খড়কুটোর একটা ছোট্ট ঘর, উপরে টিনের চালা, অনেকটা ছবি আঁকা ঘরগুলোর মতো। ঘরের কোনো দরজা নেই, আছে এক পাতলা ফিনফিনে পর্দা, সেটিও দমকা হাওয়ায় উঠছে। সিনথিয়া দৌড়ে চলে যায় সে ঘরের বারান্দায়। তারপর ঘরে উঁকি দিয়ে বলে, কেউ আছেন? ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না সিনথিয়া। তাহলে কি কেউ থাকে না? আচ্ছা, পথ হারিয়ে ফেলেছে যখন কিছুক্ষণ এখানেই থাকাই যায়। বৃষ্টি কমলে না হয় পথ খুঁজে যাবে। ঠিক তখনই কারো কাতর গলা শোনা যায়। গলার স্বর যেন কাঁপছে, স্বরটা ভীষণ চেনা। সিনথিয়া তড়িঘড়ি করে ঘরে যায়। টিনের চালায় ঝুমঝুম করা মোহনীয় শব্দ। ঘরের এক কোণে জ্বলছে হারিকেনের মৃদু আলো। ঘরের চৌকি জুড়ে একটা মানুষ। মানুষটির তুলনায় চৌকি ছোট হওয়ায় পা দুটো গুটে রেখেছে, ক্ষণে ক্ষণে কাঁপছে তার গলা। সিনথিয়া দৌড়ে কাছে যায়। এই তো তার চেনা পুরুষ। সে এখানে কেন? কি হয়েছে তার?
সিনথিয়া আহত গলায় বলে, আপনি আপনি এখানে কেন? বলিষ্ঠ লৌহ শক্ত শরীর যেন নেতিয়ে পড়েছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে স্বচ্ছ গরম নোনা জল। সিনথিয়া বৃষ্টিতে ভেজা নিজের বরফসিক্ত হাত ইরফাদের উত্তপ্ত কপালের ছোঁয়ায়, আগুনের মতো উত্তপ্ত শরীর বরফসিক্ত হাতের ছোঁয়ায় আপাত মস্তক কেঁপে ওঠে। সিনথিয়া আহত গলায় বলে, এ তো ভীষণ জ্বর। জ্বরের উত্তাপে ফেটে যাচ্ছে চড়া কপাল, চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে গরম নোনতা জল। অজানা মায়ায় সিনথিয়ার গলা বুঝে আসে, এমন জ্বরের কথার উল্লেখ ছিল সেই ডায়েরিতে। সেদিন পাশে কেউ ছিল না, তবে ডায়েরি পড়ে তো আফসোস ছাড়া কিছুই করতে পারেনি সিনথিয়া। তবে যদি হয় সুযোগ, সব ব্যথা সিক্ত ওষ্ঠে শুষে নেবে সে। সিনথিয়া নিজের কোমল হাত দিয়ে চোখের উষ্ণ জল মুছে নেয়, তারপর উঠে দাঁড়ায়। জ্বর কমাতে প্রথমে ইরফাদের মাথায় পানি দেওয়া উচিত। সে আশেপাশে বালতি খুঁজে, কোনো কিছু না পেয়ে মুখে বারবার চ উচ্চারণ করে। ছটফট করতে করতে নিজের ওড়নার ভেজানো অংশ ভাঁজ করে ইরফাদের কপালে দেয়। বরফ সিক্ত হাত দিয়ে বারবার মুছে দেয় অশ্রুসিক্ত রক্তবর্ণের চোখ। জ্বরের ঘুরে বের হওয়া মুমূর্ষ স্বর সিনথিয়াকে আহত করে বারংবার। সিনথিয়া কানের কাছে বলে, কোথায় কষ্ট হচ্ছে? সাথে সাথে বলিষ্ঠ হাতের মুঠিতে বন্ধ হয় সিনথিয়ার বরফ সিক্ত হাত। ভূমি ধসের মতো ভেতরটা কেঁপে ওঠে সিনথিয়ার। সিনথিয়ার হাত টেনে উষ্ণ আগুনের মতো তপ্ত বুকের বাঁ পাশে রাখি ইরফাত, যেন বলছে, এখানেই ব্যথা, ভীষণ ব্যথা। সিনথিয়ার অন্তরাত্মা মেঘের মতো গর্জন দিয়ে অশান্ত হয়ে ওঠে। ঘুম ছুটে যায় তার। লাফিয়ে উঠে বসে সে। মাথার উপর ছাদ যেন নেমে এসেছে তার উপর। নিজের চারপাশ খেয়াল করে বুঝে উঠতে কষ্ট হয় সে কোথায়। সে বৃষ্টি ভেজা জঙ্গল নাকি তার বাসা, নাকি গাড়িটির সে অন্ধকার কক্ষ। কিছুক্ষণ থম মেরে বসে থাকে। পাশে থেকে ভেসে আসা গোঙানির শব্দে আরেকবার কাঁপুনি দেয় শরীর। মনে পড়ে ঘুমানোর আগের মুহূর্তের কথা। সে তো ইরফাদের সাথে ছিল। গাড়ির লাইট অন করে সিনথিয়া। শরীর একবার কেঁপে ওঠে তার। গলার স্বর মনের অজান্তে যেন আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। শুধু বের হয় না গলার স্বর। স্তব্ধ হয়ে বসে থাকে সে। পাশের সিটে শরীর এলিয়ে বসে আছে সে লৌহ শক্ত মনোবল আর বলিষ্ঠ শরীরের 6 ফুটের মানুষ। চোখের পাপড়ির ভাঁজে যেন উত্তপ্ত নোনা জল। বন্ধ চোখে যেন ঝরছে আগুনের লেলিহান শিখা। কপালের বাঁ পাশ ফেটে ঝরছে টকটকে রক্ত। ফুটায় ফুটায় ভেজে যাচ্ছে পরনের সাদা শার্ট। ক্ষণে ক্ষণে ভেসে আসছে অবাধ্য হওয়া গলার গঙ্গানির শব্দ। মানুষটার কি জ্ঞান নেই? এই মানুষটা তো একটু আগেও সুস্থ ছিল। গাড়ি কি তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তারও তো ক্ষতি হতো। সিনথিয়া ভেবে উঠতে পারে না এইটুকু সময়ের মধ্যে হলোটা কি। ঠিক তখন দূরে কোথাও থেকে সুমধুর কণ্ঠে ফজরের আজান ভেসে এলো। সিনথিয়া হা হয়ে বসে থাকে। সে তো মাত্র ঘুমিয়েছিল, এখনই ফজরের আজান। এত সময় কি করে চলে গেল? সর্বদিক থেকে আতঙ্ক তাকে গ্রাস করে ফেলে। এই মুহূর্তে সে কি করবে? ইরফাদের এই অবস্থা হলো কি করে? এত রক্ত কোথা থেকে আসলো? তাকে কোথায় নিয়ে যাবে সে? কাকে বলবে? আজান শুনে মাথা চারা দিয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই বাসায় না ফিরলে বাসায় হুলস্থুল কাণ্ড বেজে যাবে। এদিকে ইরফাদের নাজেহাল অবস্থা দেখে সিনথিয়ার মাথা কাজ করছে না। কি করবে এখন? সিনথিয়া ভাঙা গলায় বলে, এসব কখন হলো? কিভাবে হলো? ইরফাত শত চেষ্টায় চোখ খুলতে পারছে না। চোখ থেকে যেন শিরা ফেটে রক্ত বের হবে। চোখ টেনে টেনে তাকানোর চেষ্টা করে। রক্তসিক্ত চোখে সিনথিয়ার পানি তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে। ব্যথাটুকু উষ্ঠে সুস্থতে থাকে বারবার। তারপর অস্পষ্ট স্বরে বলে, তুমি বাসায় যেতে পারবে? ওই তো বাসা দেখা যাচ্ছে। বলে স্টিয়ারিং এর উপর মাথা ঝুঁকিয়ে রাখে ইরফাত। চোখের সামনে শক্তপোক্ত মানুষটির বেহাল দশা দেখে নিজের চোখ থেকেও টুপটুপ করে পানি পড়ে। শার্টের পেছনে রক্তে ভেজা। সিনথিয়ার বুকটা ধুপ করে ওঠে। ভেতরটা মুহূর্তে শূন্য হয়ে যায়। সে ফুপিয়ে উঠে বলে, এত রক্ত কেন? কিভাবে হলো? এখন কি হবে? ইরফাত খানিকটা দম নেয়। গলা রুদ্ধ হয়ে আসছে তার, তবু আশ্বস্ত গলায় বলে, ডোন্ট প্যানিক। আপনা আপনি গলার স্বর বদলে যায় সিনথিয়ার। কখন যে গলার স্বর উঁচু হয়ে যায় নিজেই বুঝতে পারে না। সিনথিয়া হাঁসফাঁস করতে করতে বলে, আর এই মুহূর্তে কেউ স্বাভাবিক থাকবে নাকি? আমি এখন কি করব? আর ইরফাত অনামিকা আঙ্গুলের ডগা ছোঁয়ায় নিজের উষ্ঠে, যেন ঈশ্বরায় বলছে। চুপ করো। সিনথিয়া থামে না। সে পাগলের মতো ছটফট করে। চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, সে কিনা চুপ করে থাকবে? সিনথিয়া চেঁচামেচি শুরু করে। আপনাকে হাসপাতালে নিতে হবে। তুমি বাসায় যাও প্লিজ। আমি যাব না। প্লিজ সিনথি যাও।
রাফিকে খুঁজে পেতে তোমাকে প্রয়োজন, তাই এই মুহূর্তে কোনো প্রবলেম করা যাবে না। প্লিজ আজকের মতো বাসায় যাও। সিনথিয়া অবাক হয়। একটা মানুষ এমন মুমূর্ষ অবস্থায় ও প্রফেশন নিয়ে ভেবে যাচ্ছে। কি অদ্ভুত মানুষ। ইরফাত কথা বলতে খেয়ে হারাচ্ছে, বারবার যন্ত্রণায় ব্যাকুল হয়ে যাচ্ছে, তবু নিজের চোখ মুখ খিচে সব সহ্য করছে। সময় নিয়ে বারবার সিনথিয়াকে বলছে। প্লিজ যাও। সিনথিয়া স্তব্ধ হয়ে বসে আছে। এই মুহূর্তে তাকে ফেলে কি করে ঘরে ফিরবে সে? আর তিনি বা কি করে বাসায় ফিরবে? তার যে অবস্থা, তাতে ডক্টর না দেখালে অনেক বড় কিছু হয়ে যাবে। এই মুহূর্তে এইভাবে মানুষটিকে ফেলে সে কি করে যায়? তার মন তো মানছে না। ইরফাতের গলার স্বর আরো অস্পষ্ট হয়ে আসে। সে একবার চোখ খুলে তাকায়, তারপর সিনথিয়ার পাশের দরজায় ধাক্কা দিয়ে খুলে দেয়। নেতে যাওয়া শরীরে সর্বশক্তি সঞ্চয় করে ইরফাত। গাড়ি থেকে নেমে সিনথিয়াকে টেনে নামায়, তারপর নিজের সিটে বসে নিস্তেজ হয়ে বসে থাকে কিছুক্ষণ। পাশের দরজা টেনে নেয়, তারপর গাড়ি স্টার্ট দেয় আবার। সিনথিয়ার চোখ থেকে টুপ টুপ করে জল পড়ে। এত কঠিন মানুষ হয়? এত পাষাণ কঠিন মন কারো হয়? সিনথিয়া সেভাবেই দাঁড়িয়ে থাকে। ইরফাত গাড়ি ঘুরে নিতেই ভেতরটা ফুফু করে উঠে সিনথিয়ার। মানুষটার ক্ষত স্থান আর যন্ত্রণায় ভারী হয়ে আসা মুখ তার ভেতর ভেঙে চড়ে দিচ্ছে। ভেতরে তোলপাড় আর মনের মধ্যে সমুদ্রের মতো উঠা উত্তাল ঢেউ কি আদৌ থামবে সিনথিয়ার? সকালের পরিবেশ শান্ত ও নীরব। সিনথিয়া সে ভোর থেকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ধেয়ে আসা কালো মেঘের অন্ধকারের চেয়েও মনটা অন্ধকারে চেপে আছে। মন শুধু অশান্তই নয়, যেন ক্লান্ত। ওই মানুষটার কপাল ফেটে বের হওয়া রক্তমাখা মুখটা বহু চেষ্টায়ও মুছতে পারছে না সে। সাদা শার্ট জড়ানো পিঠটা রক্ত ভেজা। মানুষটা কি আদৌ বাসায় ফিরতে পেরেছেন? সব ঠিক আছে তো? এসব চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তার উপর আরেকটা চিন্তা চেপে বসেছে। কাল তার চোখে ঘুমের ছিটে ফোটাও ছিল না, তবে হঠাৎ কি করে ঘুমিয়ে গেল? আর এতটা সময় পেরিয়ে গেল, সে জানলো না। এর মধ্যে এত বড় অঘটন ঘটলো, অথচ কিছু বুঝতে পারলো না সে। প্রশ্নগুলো মাথার মধ্যে পোকার মতো কুটকুট করে কামড়াচ্ছে। তার চেয়ে বেশি অসহনীয় লাগছে মানুষটা বেঁচে আছে তো। এই চিন্তা তার ভেতরে শূন্যতায় ভরিয়ে দিচ্ছে। তার মন প্রাণ অধীর অপেক্ষায় বসে আছে। যদি একটা কল আসতো, যদি একটা সুসংবাদ পাওয়া যেত, যদি ফোন করে তাকে বলা হতো সব ঠিক আছে। ইস, আর তো অপেক্ষা করতে পারছে না সে। অপেক্ষার প্রহর বড় কষ্টের, তবু অপেক্ষা তাকে করতেই হবে। তিথি বরাবর সাজসজ্জাহীন থাকতে পছন্দ করে। তাদের বান্ধবীদের মধ্যে সিনথিয়া, রিমা আর তিথি সবাই সাজসজ্জার বিষয়টা এড়িয়ে চলে। তবে তিথি তো আজ স্পেশাল কারোর সাথে দেখা করতে যাবে। তার কি একটু প্রতিদিনের চেয়ে ব্যতিক্রমভাবে বাইরে বের হওয়া উচিত? এই নিয়ে ভেবেই চলেছে সকাল থেকে। অনেক ভেবে চিন্তে সে সিদ্ধান্ত নিল সে যেমন তেমন ভাবেই যাবে। প্রতিদিনের মতোই নিজেকে তৈরি করলো। তবে এই প্রথমবারের মতো নিজের লম্বা চুলগুলোর জন্য আফসোস হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে ভুল করেও না আসা মেয়েটা আজ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এক পল দেখে নিল। নিজের বয় কাঠ দেয়া চুলগুলো আজ কেন যেন ভীষণ বেমানান লাগছে। তবু করার কিছু নেই। তিথি হ্যান্ড পার্সে মোবাইল ঢুকে নিয়ে বাসা থেকে বের হয়। ড্রয়িং রুমের দেয়ালে লাগানো বিশাল টিভি। বারবার নিউজ দেখার সুবিধার্থে নিজের উপার্জনে দেয়া প্রথম উপহার। সিনথিয়ার বাবা টিভিতে খবর দেখছেন। এদিকে পায়ের উপর শরীরের ভর রাখতে না পেরে সিনথিয়া বিছানায় এসে বসে। ড্রয়িং রুম থেকে টিভির শব্দ আসছে, যদিও কোনো শব্দ এখন তার সহনীয় লাগছে না। তার আত্মা ভেতর থেকে বলছে হাতের এই ফোনটা তুমুল শব্দে আত্মা কাঁপে বেজে উঠুক, একটা সুসংবাদ আসুক। এছাড়া এই মুহূর্তে সব অসহনীয়। দুশ্চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও কোনো কল আসলো না। চিন্তায় হাত পায়ের তলায় অসহায় হয়ে আসছে। সিনথিয়া ব্যাক সাইড টেবিল হাতে ওয়াটার পট হাতে নেয়। ওজন বলে পানির শূন্য। সিনথিয়া পানির জন্য রুমের বাইরে আসে। টিভির পর্দায় চোখ পড়ে একবার। গতরাতে একটা ছেলে খুন হয়েছে। খুনের রহস্য এখনো রহস্যের জট বেঁধে আছে। কে বা কারা এই মার্ডারের সাথে জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশ। এই খবর দেখতে দেখতে সিনথিয়ার বাবা একা একাই কথা বলে উঠলেন। অল্পের জন্য আমাদের জিসান বেঁচে গেছে। সেদিন যদি মেয়েটা সাথে না থাকতো, আজ আমরাও এভাবে সুখ করতাম। সিনথিয়ার কপাল জুড়ে ভাঁজ, মুখ কুচকে গেছে আপনা আপনি। এই ছেলের বাচ্চা মরেনি, যদিও তার কোনো সুখ আফসোস নেই, তবু আজ জানার আগ্রহ মাথায় চেপে বসে।
জিসানের কবে কি হলো? সিনথিয়া ড্রয়িং রুমের সোফায় বসে তার বাবা টিভি দেখার তালে তালে একাই কথা বলছে। সিনথিয়া বলে, বাবা কিছু একটা বললে মনে হয়। সিনথিয়ার বাবা পাশ ফিরে অনেকদিন পর মেয়েকে পাশে বসে থাকতে দেখেও মুখটা ভারী হয় তার। মেয়েটা না থাকায় পুরো বাসা শূন্য মনে হতো। কত কষ্ট না করলো মেয়েটা। সিনথিয়ার বাবা মেয়ের মাথায় হাত দেয়, নরম গলায় বলে, কি মা? একটু আগে কিছু একটা বললে ওই জিসান ভাইয়া। ও, তোকে তো বলা হয়নি। এই তো সেদিন জিসান অফিস থেকে বাসায় ফিরছিল, এর মধ্যে ওর উপর অ্যাটাক হয়েছে। হাসপাতালে ভর্তি আছে এখনো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ছেলেটা। দেখ না, টিভিতে যাকে দেখাচ্ছে এ তো সিকিউরিটির মধ্যেও বাসায় গিয়ে মার্ডার করা হয়েছে। আর জিসান তো বাইরে ছিল। সিনথিয়ার অস্পষ্ট করে বলে, ও তবে ওই ও শব্দটার আড়ালে তার মন যেন কিছু বলতে চায়। অজানা কিছু তার হৃদয় যেন স্পর্শ করে, কিন্তু তা আদৌ হয়তো সম্ভব নয়। সিনথিয়া নীরবে উঠে দাঁড়ায়। তার বাবা দুবার ডাকলেও সে ভাবলেশীনভাবে নিজের রুমে চলে আসে। অজানা এক শঙ্কা তার মনের দুয়ারে বারবার কড়া নাড়ে। তার মাথায় যা আসছে তা কি সত্যি হওয়ার মতো? জিসানের সম্পর্কে তো সে ইরফাতকে বলেছিল, তারপরেই জিসানের উপর অ্যাটাক। আবার আজ রাতে ইরফাদের এমন বেহাল দশা। সকালে খুন হওয়ার নিউজ, রাতের পুরো ঘটনা ভাবাচ্ছে তাকে। গাড়িতে তার হঠাৎ করে ঘুমিয়ে যাওয়া, ইরফাদের রক্তে মাখা শরীর, আজকের সকালের মার্ডারের নিউজ। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কিন্তু একজন এসপি এসবে কেন নিজেকে জড়াবে? তার চিন্তার কি আদৌ কোনো ভিত্তি আছে, নাকি মাথা উল্টা পাল্টা হয়ে গেছে? তিথি বাসা থেকে নেমেই রিক্সা দিকে নেয়। উদ্দেশ্য অচেনা মানুষটাকে গত রাতে দেয়া লোকেশন। মাথার মধ্যে একটাই চিন্তা, ছেলেটা কি হতে পারে? তার দেখা করাটা কি উচিত? কত কি অঘটন হচ্ছে আজকাল। অচেনা মানুষটাকে কি এতটা বিশ্বাস করা উচিত হচ্ছে? অন্য সময় হলে সিনথিয়া রিমাকে সাথে নেওয়া যেত, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। তারা কেউই স্বাভাবিক অবস্থায় নেই, তাই একা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অনেকটা রাস্তা পেরিয়ে রিক্সার ভাড়া দিয়ে নামে তিথি। লিফটের লেভেল 9 বাটনে চাপে। বুকের মতো কাঁপন বাড়ছে, ভয় ভয় লাগছে। একবার মন সায় দিচ্ছে, পরক্ষণে মনে হচ্ছে পেছনে ফিরে যেতে। তবে এতটা কাছে সে সত্যের মুখোমুখি না হয়ে সে ফিরতে চায় না। মুখোশের আড়ালে এই মানুষটাকে, তাকে না দেখে তো মন শান্ত হবে না। তিথি রেস্টুরেন্টে ঢুকে রাউন্ড টেবিলের চেয়ার টেনে বসে। হ্যান্ড পার্স থেকে ফোন বের করে চেক করতে থাকে কোনো মেসেজ এসেছে কিনা। নতুন মেসেজ না পেয়ে তিথি নিজেই লেখে, কখন আসবেন? ওপাশের কোনো উত্তর না পেয়ে ফোন স্ক্রল করতে থাকে। মিনিট 5 পর উত্তর আসে। মেসেজের প্রত্যেকটা ওয়ার্ড পড়ে তিথি কেঁপে কেঁপে উঠে। এত অশান্ত কখনো লাগেনি। পায়ের তলায় ঘেমে উঠছে, হাত ঘেমে উঠছে। তিথি নিজের হাতটা রুমালে মুছে নিচ্ছে বারবার। হৃদয়ের কাছে কেউ যেন দায়িত্ব নিয়ে বসে সূক্ষ্ম সুচালো সুই দিয়ে ক্রমাগত হৃদয় ফুটো করছে। এত অশান্ত কেন লাগছে? মিনিট 2 পর কাচের দরজা ঠেলে কেউ ঢোকে। পরনে কালো শার্ট, লম্বা পায়ের গোড়ালির উপর ভাঁজ করে রাখা জিন্স প্যান্ট, ফর্সা হাতের কোণে পর্যন্ত গোটানো কালো শার্টের হাতা। এক হাতে কাচের স্বচ্ছ দরজা ঠেলে দিচ্ছে, অপর হাতে কপাল ছুঁয়ে থাকা চুল ঠেলে উপর দিকে দিচ্ছে। হাতের কবজিতে থাকা রূপালির শিকলটা নিচ দিকে নেমে যাচ্ছে। ফর্সা মুখে কালো মাস্ক জড়ানো, চোখ দুটো চেনা, ভীষণ চেনা। সিনথিয়া কল দিয়ে যাচ্ছে এখনো, কিন্তু ভোর থেকে একই উত্তর শুনতে শুনতে সে ক্লান্ত। কেন যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ভেতর থেকে কাচের মতো ভেঙে ভেঙে পড়ছে সে। কখনো একটা কল আসবে, আর কখনো একটা সুসংবাদ আসবে। এমন অপেক্ষার প্রহর যে শেষ হয় না। এই যন্ত্রণা সেই বুঝবে যে জীবনে একবার অনুভব করেছে। যদি মানুষটার খারাপ কিছু হয়ে যায় এই জীবনে, সে কি আর একবার বেঁচে থাকার সাহস দেখাতে পারবে? অসহ্য অসহনীয় হয়ে বিছানায় শুয়ে থাকে সিনথিয়া। পুরো পৃথিবীকে অসহনীয় লাগছে। এমন সময় রিমার কথা মনে পড়ে সিনথিয়ার। প্রিয় মানুষকে হারিয়ে কেমন আছে মেয়েটা, কি করে শুয়েছে এত ব্যথা। সিনথিয়া ফোন হাতে নিয়ে রিমাকে কল করে। ফোন বাজতে থাকে, অপর পাশ থেকে আর রিসিভ হয় না। তিথি বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। এই সুদর্শন পুরুষটিকে সে চেনে, শুধু চেনেই না, ভালোভাবেই চেনে। ছেলেটির সামনে সামনে হতে আপনা আপনি উঠে দাঁড়ায় তিথি। চোখের পলক পড়ে না। তিথি স্বপ্নেও ভাবেনি ফুলের অপর প্রান্তের মানুষটা
সে হবে অসম্ভাব্য অকল্পনীয় মানুষটিকে চোখের সামনে দেখে পাতলা উষ্ঠযুগল আপনা আপনি ফাঁকা হয়ে যায়। পৃথিবী কিছুক্ষণের জন্য থেমে যায়, যেন গলায় কেঁপে কেঁপে উঠে বিস্ময় মাখার শব্দ। তুমি? অপর পাশের মানুষটা মুখে মাস্ক খুলে উষ্ঠজোড়া প্রশস্ত করে বলে। চিনে ফেললি? তিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হিসেব মিলছে না। এসপিকে দেওয়া মেসেজ কি করে এই মানুষটার কাছে যেতে পারে? এই কি সেই, নাকি দুজনের অলৌকিকভাবে দেখা হলো? তিথি থমথমে গলায় বলে। তুমি কি? সুহাসিনী এখনো কনফিউজড? কিন্তু তোমার সাথে তো ফোনে কথা বলেছি, তোমার দেওয়া ভয়েসগুলো এমন ছিল না। ছেলেটি উঠে দাঁড়ায়, একটুখানি দূরত্ব নিয়ে তিথিকে কল করে, তারপর বলে। ভালোবাসি। একই মানুষের দুরকম স্বর শুনে নিজে হতবাক। তিথির চোখ জোড়া নামিয়ে নেয়। কে থেকে কি হলো? যা স্বপ্নেও ভেবে দেখেনি তা কি করে হতে পারে? ছোটবেলা থেকে এই মানুষটাকে রক্তটার আগে গম্ভীর দেখতে দেখতে অভ্যস্ত সে। এক বাসায় বড় হয়েও কখনো সামনাসামনি প্রয়োজনের বাইরে কথা বলা হয়নি, বরং মামের পাশাপাশি শিশির ভাইকেও সে জমের মতো ভয় পেত। আজ শিশির ভাই তাকে ভালোবাসতে যাচ্ছে। এ কি করে সম্ভব? কি থেকে কি হলো? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। অপর পাশের মানুষটার হাসি মাখা মিষ্টি গলা। মন খারাপ যে? আমি কিন্তু মন ভালো করার জন্য এসেছিলাম। তিথি অজানা অনুভূতির কারণে চোখ তুলে তাকাতে পারে না। বিষাদের রঙে নিজেকে মাখতে মাখতে আর কোনো কিছু হৃদয় ছেড়ে দিতে পারে না। সে সত্যি এই মানুষটা তাকে ভালোবাসতো, নাকি তাকে নিয়ে খেললো? কিন্তু কেন? শিশির চেয়ার টেনে বসে আদেশ সূচক গলায় বলে। বস। তিথির জীবন কেটেছে সকলের আদেশ পালন করতে করতে, বিশেষ করে শিশিরের মায়ের আদেশ। শিশিরের কথা মতো তিথি চেয়ারে বসে, তবে চোখ তুলে তাকায় না। শিশির হাত দুটো টেবিলে রাখে। তিথির নিচু মুখটার দিকে তাকিয়ে বলে। আমি এসে কি মনটা আরো খারাপ করে দিলাম? তিথি মুখ তুলে না। চোখের জল অকারণে চোখ ফেটে বেরিয়ে আসতে চায়, তবে তার কাদা বারণ। টেবিলের উপর হাত রেখে কপাল ঠেকায় তিথি, চোখের জল আড়াল করতে চায়। শিশির অবাক হয়ে যায়। তিথি তাকে এতটা অপছন্দ করে সে তো জানতো না। শিশিরের নিজের কাছে অপ্রস্তুত লাগে নিজেকে। শিশির ধীর গলায় বলে। তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তিথি হাতের উপর মাথা ঠেকিয়ে রেখেই মাথা দুদিকে নাড়ায়, যার অর্থ না। শিশির বলে। তাহলে এমন করছিস কেন? তিথি কোনো উত্তর দেয় না। তিথি, সবাই তাকিয়ে আছে, আমাকে সবার কাছে ফানি করে তুলিস না। তিথি ধীরে ধীরে মাথা তুলে বসে, চোখ দুটো লাল হয়ে আছে, মুখটা থমথমে। তিথি ধীর গলায় বলে। ওই দিন তুই এমপির গল্প করছিলি না কুটুসের কাছে? আমি তো শুনেছিলাম বাইরে থেকে। তারপর মা আসলো, তোকে কথা শোনালো। আমি শুধু তোর কুটুসের মাধ্যমেই আগের নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিলাম। সরি। কিন্তু কেন? এই নাটকের কোনো প্রয়োজন ছিল? আমি তো সত্যি ভেবেছিলাম অবশেষে মনের মতো কাউকে পেলাম। তো আমি কি এমনি এসেছি? কে চাও তোমরা? তোমার মা প্রতিনিয়ত পুড়িয়ে মারে, তুমি সেখানে ঘি ঢালতে এসেছো? তোর কি মনে হয়? আমার মন বলতে কিছু নেই। নাটকটা না করে আমার হৃদয়টা না ভাঙলেও পারতে। দিদি, ভুল বুঝিস না, আমি সত্যি ভালোবাসি। আমি তোকেই বিয়ে করতে চাই। হাসালে তুমি। তোমার মা আমাকে জীবন্ত পুঁতে ফেলবে। আমি আসছি। দিদি, কথা তো শুন। হুম। আমি অনেক আগে থেকেই অনুভব করেছি তুই রাজি হবি না বলেই এমন একটা পথ খুঁজে নিয়েছি। প্লিজ, ভুল বুঝিস না। এই রঙহীন জীবনে এন্ট্রি নিয়ে জীবনের রং নষ্ট করে তুমি একদিন বলবে তোমার ডিসিশন রং ছিল। আর যদি রং পথ ধরে তোকে নিয়ে হেঁটে কোনোদিন জীবনের রং খুঁজে এনে দিতে পারি? আমার সাথে জীবন জড়াতে এসো না প্লিজ। সিনথিয়ার হৃদয় একটা ফোনের অপেক্ষায় তৃষ্ণার্থ হয়ে আছে। একটা ফোন করলে কি এমন ক্ষতি হতো? একটা মানুষ এত নিষ্ঠুর কি করে হয়? ফোনের অপেক্ষায় থাকতে থাকতে সিনথিয়া অসহ্য হয়ে এসপির নম্বরে আরেকটা কল করে। ফোনে রিং হচ্ছে। সিনথিয়ার আত্মায় এক অদ্ভুত অনুভূতি হয়। ফোন বেজে চলেছে। রিং শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ফোনটা রিসিভ হয়। সিনথিয়ার ভেতরটা স্তব্ধ হয় কয়েক সেকেন্ডের জন্য। তারপর মেইলি গলা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে যথারীতি নিয়ন্ত্রণে নিয়ে সালাম দেয়, তারপর বলে। ইরফাত স্যার আছেন? কিন্তু আপনি কে?
সিনথিয়া মনের সাথে বুঝে উঠতে পারে না এই মুহূর্তে কি বলবে সে। চুপচাপ থাকলেও চলবে না, কোনো রকম গুছিয়ে বলে, ভাইয়া ঘুমিয়েছে। কেমন আছেন তিনি? এই কথাটা ভেতর থেকে সব বাধা ভেঙে বের হতে চাইলেও সিনথিয়া নিজেকে সংযত করে। সব জায়গায় পাগলামি মানায় না। ফোন যখন অন হয়েছে বাকি তথ্য নেওয়া যাবে, একটু কষ্ট করতে হবে এই তো। সিনথিয়া বলে, এমার্জেন্সি ছিল তো। ওকে, আমি ভাইয়াকে বলবো। কিছু সময়ের কথায় তিথি অনেকটাই দুর্বল হয়ে গেছিল, তবে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। সে কখনো এমন ভুল করবে না। একে তো মামের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ, তার উপর তার ছেলের সাথে জীবন জড়িয়ে মৃত্যু ডেকে আনবে না। শিশির দেখতে সুদর্শন, নম্র, ভদ্র, ভালো ছেলে। সে অনেকটা ভালো কিছু ডিজার্ভ করে। তার যতটুকু দুর্বলতা আছে সব নিজ হাতে খুন করে হলেও এসব থেকে শিশিরকে দূরে রাখবে। ভুল করা তার সাজে না। তিথি উঠে দাঁড়ায়, হ্যান্ড পার্স হাতে নিয়ে সামনে পা বাড়াতেই শিশির বলে ওঠে, তিথি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তিথির ভেতরটা দুর্বল হয়ে আসে। মনে হয় যদি পাশ ফিরে একবার তাকানো যেত, কিন্তু সব সময় মনকে সায় দিতে নেই। সে দ্রুত পায়ে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমে গেছে। হঠাৎ সিনথিয়ার ফোনটা উচ্চ শব্দে বেজে ওঠে। সিনথিয়া লাফিয়ে উঠে বসে, গলা শুকে আসে। সত্যি ফোন এসেছে। ফোন ধরেই সালাম দেয়। উত্তরের অপেক্ষা না করেই কেন যেন মুখ ফসকে বেরিয়ে আসে, আপনি ঠিক আছেন? অপর পাশে সেই বরফ সিক্ত গলা। হুম। সিনথিয়া দম নেয়, যেন এই শ্বাসটুকু এতক্ষণে আটকে ছিল। মুখটা হালকা হয়ে আসে। সকল প্রশান্তি যেন শব্দতেই আটকে ছিল। সিনথিয়া আবেগে উচ্ছ্বাসে বলে ফেলে, রাতে কি হয়েছিল? কিছু না। তাহলে সব কি তোমাকে বলবো? সিনথিয়া জমে যায় একদম। তাই তো, সব কি তাকে বলবে? সে কে? এ ছোট্ট সত্য কথাও কেন যেন আজকাল মানতে ইচ্ছে করে না। অজান্তে অধিকার ফুলিয়ে ফেলে। সিনথিয়া ধীর গলায় বলে, সরি। ওপাশের গলাটা রক্ষ, যেন অন্য মানুষ। তোমার জামিন নিতে অনেক শর্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার উপর অনেক প্রেশার। আমাদের যত দ্রুত সম্ভব রাফিকে খুঁজে বের করতে হবে। ওই চিঠিটা অনেকটাই জট বাকি আছে। আমার প্রয়োজন তোমার ভাইকে। তার মুখোমুখি হলেই সব জট খুলে যাবে। বুঝতে পারছি না। সব বোঝার দরকার নেই, যা বলছি তাই করো। তুমি ফোনের অপেক্ষা করো। তোমার ভাই ফোন করলেই আমাকে জানাবে। আমার দেওয়া সিম কার্ড থেকে আমার সাথে যোগাযোগ করবে। হুম। ওকে, রাখছি। কিন্তু ভাইয়া কি এত সহজে ধরা দেবে? এখন পর্যন্ত আমার সামনেই আসেনি, কখনো দেখিনি আমার। তিনি না আসলে আমি যাব। কিভাবে? যেভাবে তিনি আমাকে ধরার জাল ফেলেছেন। না না না, ভাইয়া হয়তো শক্ত ফাঁদই পেতেছে। আমার ভয় করে। তোমার কিসের ভয়? তোমার ভাইয়া তো আর তোমার ক্ষতি করবে না। মনের অব্যক্ত কথাখানা সিনথিয়া বলতে পারে না। তাকে নিয়েই তো মনের ভেতরে ভয়। সিনথিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রথমে বিষয়টা নর্মাল হলেও এখন খুব কমপ্লিকেটেড লাগছে। ভাইয়া কোনো কিছু খুলে বলেনি, তখন আবেগের বশে আমি সম্মতি দিয়েছিলাম। তবে জেলখানায় চিঠি আসাতে আমার ধারণা পাল্টে গেছে। আমি আর চাই না এসবের মধ্যে গিয়ে আপনি নিজের ক্ষতি করুন। আমার সাইড ভাবতে হবে না, তুমি শুধু হেল্প করে যাও। কিন্তু কোনো কিন্তু না, রাখছি। প্রায় মধ্যরাত। ভ্যাপসা গরমে শরীর পুড়ছে। সিনথিয়া বিছানার সাইডের জানালার থায় গ্লাস হাত খোলা করে রেখেছে। কিছুক্ষণ পর পর দমকা হাওয়ায় প্রাণ জুড়ে যাচ্ছে। দুটো চোখ ঘুমের ভারে আঠার মতো লেগে আছে। হঠাৎ জানালার গ্রিলে ঠকঠক আওয়াজ হয়। সিনথিয়া ঘুমের ঘুরে আছে। আবার শব্দ হয়। সিনথিয়ার ঘুম ছুটে যায়। খোলা জানালা আর ড্রিম লাইটের মৃদু আলো, গ্রিলে টিং টিং আওয়াজ। কাঁচা ঘুম ভেঙে যায়। উঠে বসে সিনথিয়া। নিঃশ্বাসের অস্বাভাবিক ওঠানামা, গলা শুকিয়ে আসছে, মুখ ধরফর করছে। জীবনটা এত অশান্তির কেন? না জেগে শান্তি পায় আর না ঘুমিয়ে। সাইড টেবিলের উপর ওয়াটার পটটা হাতে নেয়। একদমই পানি খেয়ে শূন্য করে ছাড়ে। তারপর খোলা জানালায় উকি দেয়। একটা ছোট্ট ব্যাগ চিকন দড়ির অবলম্বনে শূন্যে দুলছে। মাঝে মাঝে সে জানালার গ্রিলে বাড়ি খাচ্ছে। সিনথিয়া ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ে। জানালার ওপারে দুলতে থাকা ব্যাগ হাতে নেয়। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। এই ব্যাগ জানালায় কেন ঝুলছে? কে দিল?
কি তার কারণ? ব্যাগে কি বা আছে? সিনথিয়ার হাত বাড়িয়ে ব্যাগটা ভেতরে আনতে চাইলে তা আসে না। ব্যাগ ছেড়ে দেয় সিনথিয়া। দৌড়ে বিছানা থেকে নামে, লাইট অন করে দিয়ে আবারও পূর্বের জায়গায় ফিরে ব্যাগ জানালার উপাশে রেখে দিয়ে ব্যাগে কি আছে দেখার চেষ্টা করে। বেলা 12টা পেরিয়ে যাচ্ছে। ইভা টুম্পাকে নিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। টুম্পাকে বাসায় পাশের একটি বিশ্বস্ত ডে কেয়ারে পাঠানো হয়। মেয়েটা বাসায় সারাদিন একা একা থেকে মনমরা হয়ে থাকে। তার চেয়ে ভালো থাকে সব বাচ্চাদের সাথে খেলাধুলা, পাশাপাশি পড়াশোনা করলে। এভা সকালে খাবার খাইয়ে টুম্পাকে তার নানুর সাথে পাঠিয়ে দেয়। দুপুরে গিয়ে নিয়ে আসে। গোসল খাবার সেরে আবার বিকেলে কিছুক্ষণের জন্য রেখে আসে, আবার সন্ধ্যায় নিয়ে আসে। এভা বের হতে নেবে এই সময় বৃষ্টি চলে আসে। বৃষ্টি থামার অপেক্ষায় ঘন্টা খানিক দেরি হয়ে যায়। বৃষ্টি একটু ছাড়া ছাড়া হতে এসে বেরিয়ে পড়ে। রুমের দরজায় একা দাঁড়িয়ে আছে টুম্পা। মনটা ভার, ফর্সা মুখটায় মেঘের কালো আধার, চোখ দুটো টলমল করছে। এভা মেয়ের ভার মুখ দেখে কোলে তুলে নেয়। বাবা হারা মেয়ের শখ মেটানো তো তারই উপর নির্ভর করে। এভা মেয়ের কাঁদু কাঁদু মুখে হাত বুলিয়ে আদরে গলায় বলে, একটুই তো দেরি হয়েছে মা, তাই বলে এভাবে কাঁদে? টুম্পা চোখ নামিয়ে রাখে, মুখটা থমথমে আর গম্ভীর। এভা মেয়েকে কোলে নিয়ে রুমে যায়। রুমে সবাই খেলা করছে। আপাতত একটা মিস তাদের দেখাশোনা করছে। এভা ঢোকা মাত্রই তিনি এগিয়ে আসেন। তিনি বলেন, ম্যাম, টুম্পাকে অনেক ডেকেও ভেতরে রাখা যাচ্ছিল না, ও খুব জেদ করছে, কারোর সাথে খেলবে না। এভা কপাল চোখ কুঁচকে নেয়, করে থাকা টুম্পার মুখের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, কি শুনছি? দুষ্টুমি কেন করেছো? ওরা তোমারই তো বন্ধু। এভা টুম্পাকে কোল থেকে নামিয়ে দেয়, তারপর বলে, যাও ভাব করে নাও। ঠিক সেই মুহূর্তে বাচ্চাদের মধ্যে একজন বলে ওঠে, না, ওর সাথে আমরা খেলবো না। বাকিরা একই কথা বলে। ইভা এগিয়ে যায়, নরম হাত বাড়িয়ে মেয়েটির থুতনিতে রাখে, তারপর আদুরে গলায় বলে, কেন বেবি? মেয়েটি ইভার হাত সরিয়ে দেয়, চোখ মুখ কালো করে বলে, শোবে না আমাকে, মাম্মাম বলেছে টুম্পার সাথে না মিশতে। ইভার গলা আরো নরম। সে আরেকবার আদুরে গলায় বলে, কেন শোনা? মেয়েটি দুপা পিছিয়ে ভেঙচি কাটে, তারপর বলে, ও দুত্তু বেবি, তাই তো ওর পাপা ওকে ছেড়ে গেছে। এই ছোট্ট কথাটা ইভার আত্মা কাঁপিয়ে দেয়। আত্মচিৎকার যদি শব্দে পরিণত হতো, তাহলে তার ভেতরে আত্মচিৎকারের শব্দে আকাশ আজ কেঁপে উঠত। এত পিচ্ছি বাচ্চা কখনো এসব বুঝবে না। এদের মাথায় মানুষরূপী অমানুষগুলো ভেদাভেদ করাটা ঢুকিয়ে দিয়েছে। এবার পায়ের তলার মাটি সরে গেছে, পৃথিবীর চারদিকে দুলছে। একটা ভুলের পরিণাম এত ভয়াবহ, মানুষ তাকে তো ছাড়েনি, তার আওয়াজ বাচ্চাটাকেও ছাড়ছে না। কি দুনিয়া! শিক্ষিত নামক মুখোশের আড়ালে কেবল অমানুষ দিয়ে ভরা। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষই না হতে পারে? জীবনের উত্থান পতনে বহু কষ্ট সে সহ্য করেছে, তবে আজ পিচ্ছি অবুধ বাচ্চাকে দিয়ে বাচ্চার মা যে এসিড তার দিকে ছুটলো, তাই ইভার হৃদয় ঝাঁঝরা করে দিয়েছে। পায়ের তলায় শক্তি ফুরিয়ে আসছে। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস তার নেই। মেয়ের সামনে দাঁড়ানো মিসের মুখ পানে চাওয়া শক্তি। বাচ্চা মেয়েটাকে বকা দেওয়ার সৎ সাহস হয়তো মিসের নেই। জগতের নিয়ম পাল্টেছে বলে কথা। আগে অভিভাবকদের কথা ছিল, বাচ্চা দিয়ে গেলাম, মানুষ করার দায়িত্ব আপনাদের, আর কয়টা বাঁচিয়ে রাখলেও হবে। আর এখন সবার আদরের বাচ্চা বলে কথা। একটা ধমক দিলে চাকরি থাকবে না। মূর্খদের দেশে আসলে কিসের শিক্ষা, কিসের বিশ্ববিদ্যালয়? এই ভাব পড়তে পড়তে লুহায় পরিণত হয়েছে। মনকে লৌহ কঠিন করে মেয়েকে কোলে নেয়। মেয়েকে নিয়ে ছাদ খোলা জায়গায় দাঁড়ায়। বৃষ্টিতে ভেজে মা মেয়ে, চোখের জল আড়ালের ভীষণ প্রয়োজন, ভীষণ। কাল রাত থেকে দুপুর পর্যন্ত পানি ছাড়া কিচ্ছু পেটে পড়েনি রিমার। পেটের মধ্যে ক্ষুধা মেঘের গর্জন শুরু করেছে, আর সহ্য হচ্ছে না। খাবার টেবিলে বসে এক প্লেট সাদা ভাত নিয়ে বসে। পেটের ক্ষুধার চেয়ে চোখের ক্ষুধা বেশি লেগেছে। আলু ভাজির সাথে পাতলা মসুর ডাল দিয়ে ভাত মেখে নেয় রিমা। মনে হচ্ছে কতকাল ভাত খায় না সে। পরপর 2 লোকমা ভাত মুখে পুরে নেয়। বাম হাত বাড়িয়ে গরুর গোশের 2 পিস থালায় নিতে নেয়। তখনই দেখে সামনে তার মা, চোখ ভর্তি আগুন, যেন খাওয়ার অপরাধে তাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে। রিমার মা চেঁচিয়ে ওঠে,
পাপ সব ধুয়ে এসেই কেবল এসব খাবার পাবি, এর আগে না। রিমা অবাক চোখে তাকিয়ে থাকে। ভুল এমনই এক জিনিস, একবার ভুল করলে আপন জনপর হয়ে যায়। তার চোখ থেকে টুপ টুপ করে জল পড়ে, প্লেটের ডাল আর চোখের জল একাকার হয়ে মেশে। ক্ষুধার্ত পেট ভরাতে নিজের কান্নাটুকু ডালে ভাতে মিশিয়ে খেয়ে ফেলে। পরন্ত বিকেলে তিথি ঘরের কাজ করছে। দুপুরে সবার সকল জামা কাপড়, 3টা বিছানার চাদর ধুয়ে শরীর খুব ক্লান্ত লাগছে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে আছে। তার মামি বোরকা পরে বের হচ্ছেন, কোথায় যাচ্ছেন বলেননি। তার মামি যাওয়ার পর দরজা লাগিয়ে শুয়ে পড়ে তিথি। রিমার খোঁজ নেওয়া প্রয়োজন, সে কল দেয় রিমার নম্বরে। কেমন আছিস? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। কি করিস? কি অবস্থা? সব ঠিক আছে? রিমা ছোট্ট করে বলে, হুম। মন যে খারাপ তা ফোনের এপারে থেকে ঠিকই বোঝে তিথি। তিথি বলে, পুচকু কেমন আছে রে? দিনের বেলায় আধার নামানো ঘরে নিজের পেটে আলতো করে হাত রাখে রিমা। বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফুস করে। ভেজা গলায় রিমা বলে, ভুল দিয়ে শুরুর কোনো কিছুর ফলাফল ভালো হয় না। ভুল করেছি আমি, ফল ভোগ করছে এই বাচ্চাটা। কি হয়েছে? মা সহ্য করতে পারছে না, আশেপাশের খুব কানা ঘষা হয়, অনেক কথা শুনতে হয়, সেই রাগ আমার উপর ফলায়। সহ্য করে যা, একদিন সব ঠিক হয়ে যাবে। দোয়া রাখিস। সিনথিয়ার কি খবর? গতকাল ফোন দিলাম, ফোন অফ। আমাকে কল দিয়েছিল, ধরতে পারিনি, ফোনে টাকা নেই তাই কলও দিতে পারিনি। আচ্ছা, আমি কল দিবনি। দুপুরে খেয়েছিস? হুম। এই সময় না খেয়ে থাকা যাবে না, একদম একদম কষ্ট পাবি না। আর কষ্ট, খুব গরুর মাংস খেতে ইচ্ছা করছিল রে, মা মুখের উপর থেকে কেড়ে নিল। তিথির শক্ত খুলেসের আড়ালের নরম মনটা শিউরে ওঠে। ইস, জীবন এক ভয়াবহ সংগ্রামের নাম। সবাই যেন যুদ্ধ করে টিকে আছে, তবে এই সময় শত্রু মুখের খাবার কেড়ে নিতে পারবে না। মা হয়ে কি করে পারলো? মানুষ মাত্র ভুল, তাই বলে এত বড় শাস্তি? তিথি ফোন রাখে। মামির অনুপস্থিতিতে জীবনের প্রথম এক অসাধ্য শাসন করতে যাচ্ছে। ফ্রিজ খুলে শিশিরের জন্য রান্না করা মাংস বের করে তিথি। গরম পানি করে মাংসের বক্সটা ভিজিয়ে রাখে, তারপর চুলা লো টেম্পারেচারে রেখে ভেজে নেয়। গরম গরম মাংস এয়ারটাইট বক্সে তুলে রিমার বাসায় যায়। ইস, মেয়েটার খেতে ইচ্ছে না করলে কি অমন করে বলতো? নিজ হাতে রিমাকে খাইয়ে তবে বাড়ি ফিরে দেখে তার মামি চলে এসেছে। সে চুপচাপ নিজের রুমে যায়। প্রায় 30 মিনিট পর তার মামি আসে। বক্সে মাংস ছাড়া ছাড়া দেখে প্রথমে তিথির কাছে আসে, তারপর বলে, এটা তো এমন ছিল না। তিথি না বোঝার ভান করে বলে, আমি কি করে বলবো মামি? বাড়িতে তুই ছাড়া আছেটা কে? কবে তোমাকে না বলে কিছু ছুঁয়েছি? হাত দিয়ে দেওয়া জিনিসগুলো তিথি খায় না, চুরি করা অভ্যাস আমার নেই। কে জানে নতুন নাগর জুটেছে কিনা। আমার অনুপস্থিতিতে ঘরে ঢুকিয়ে খাইয়ে দিয়ে পাঠালে কে আর দেখবে? মামি, সব সময় কি এত কথা সহ্য হয়? মুখে মুখে কথা, তুই ছাড়া কে আছে বাসায়? চুরের মায়ের বড় গলা। মাকে তুলে কিছু বলবে না। তোমার মাকে নিয়ে বললে তোমার কেমন লাগবে? তোমার মা কি খুব ভালো মানুষ? এমন কথা শুনে তিথির মামি হাতে থাকা খুন্তি দিয়ে আঘাত করে তিথিকে। কোথায় লাগছে বাচ্চা মারা যেন কিচ্ছু যায় আসে না। তিথি হাত দিয়ে ঠেকায় না, ভুল করা বারণ তার। ছোট থেকেই মার খেয়ে খেয়ে অভ্যস্ত সে, তবে আজ চোখের জলগুলো বাঁধ না মেনে বের হচ্ছে। এক পর্যায়ে তার মামি ক্লান্ত হয়ে বসে পড়ে। কলিং বেল বেজে ওঠে। তিথি চোখ মুখ মুছে দরজা খুলে। ফাঁকা দরজায় মুখোমুখি তিথি শিশির। রক্ত লাল হয়ে আসা চোখ, ভেজা পাপড়ি আর প্রিয় মানুষের ভেতরের হাহাকার কি তার চোখ এড়াতে পারে? শিশির ধীর পায়ের ভেতরে ঢুকে তিথি পিছিয়ে যায়। তার মা সোফায় বসে আছে, হাতের খুন্তি মেঝেতে পড়ে আছে। খুন্তির ধারালো প্রান্ত লেগে কেটে গেছে হাত। তিথির পরনে শর্ট স্লিভ টি শার্ট আর স্কার্ট, হাতের ক্ষত স্পষ্ট। শিশির অনেক আগে থেকে চেষ্টা করে গেছে এসব থামাতে, তবে সে পেরেছে কি? তার চোখের আড়ালে কত কি ঘটে যায় সে জানতেও পারে না। শিশির ধীর গলায় তার মাকে বলে, কি হয়েছে? কি হবে মহারানী, গরুর গোস্ত অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, রাতে সবাই খাবে কি? তাই বলে তুমি মারবে? খাওয়ার জন্য
মারিনি, মেরেছি মুখে মুখে তর্ক করেছে বলে। তোমার মেয়েকে কোনোদিন এভাবে মেরেছো তর্ক করার কারণে? আমার মেয়ে তর্ক করলে জ্যান্ত পুঁতে রাখবো। দিদি তর্ক করে না মা, কথার পৃষ্ঠে সত্য কথা বলা কি তর্ক? তাই যদি হয় তাহলে আমাকে মারো। শিশিরের মা রেগে আগুন হয়ে যায়। আজকাল তার পেটে ধরা সন্তান তার বিরুদ্ধে কথা বলে, আর আগে ফুঁসতে ফুঁসতে বলে, তোরা কেউ মা ডাকবি না, মরে গেলেও কাছে আসবি না, সবাই ওর পক্ষ নে। বলেই তিনি নিজের ঘরে যান। শিশির অবাক হয়ে যায়। কেমন মানুষ তিনি! ঠিক ভুল বিচার না করে একতরফা কথা কি করে বলে মানুষ। সকাল থেকে প্রচুর চিন্তা হচ্ছে সিনথিয়ার। ব্যাগ থেকে যা পেয়েছে তা হলো একটা ফোন। এখন কথা হলো, ফোনটা কে পাঠালো? ব্যাগটা ছাদের থেকে দড়িতে ঝুলে ফেলা হয়েছে, তাও আবার তার জানালার ঠিক মাঝখানে। জানাশোনা না থাকলে নিশানা বরাবর তীর কি করে ছড়লো? এত প্রশ্ন আর উত্তর খুঁজে যাচ্ছে না। বিষয়টা ইরফাতকে জানানো উচিত। তবে এর পিছনে বড় জাল পেতে কেউ কুমিরের মতো হাঁক করে বসে আছে। এই জালে ইরফাতকে ফেলতে যে তার ভয় হচ্ছে। আবার না বললেও সমাধান আসবে না। সিনথিয়া অনেক ভেবেচিন্তে ইরফাতকে ফোন করে, সালাম দিয়ে বলে, একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। ইরফাত হাতের কাজের ফাঁকে বলে, বলে ফেলো। মাঝরাতে ঘুম ভেঙে দেখি একটা ব্যাগ জানালার খুব কাছে ঝুলছে, ওর ভেতরে একটা ফোন ছিল। ইরফাত একটু কড়া গলায় ধমকে বলে, তোমাকে না বলেছি যা হবে সাথে সাথে ইনফর্ম করবে? সকালে কেন বললে না? সিনথিয়া আমতা আমতা করে। তার কাছে দেওয়ার মতো উত্তর নেই। যা আছে তা বলা যাবে না। স্থির গলায় বলে, ভয় পেয়েছিলাম। তুমি মোটেও ভয় পাওয়ার মেয়ে নও। কি বলছেন? যে একা এতগুলো মানুষের সাথে লড়তে পারে সে ভয় পায় আমাকে বিলিভ করতে হবে? মানুষের মনের দুর্বলতা হলো বড় দুর্বলতা। আমি মনের দিক দিয়ে খুব দুর্বল। বাদ দাও, সিম কার্ড উঠাও। যেই কল করুক টাইম টু টাইম আমাকে জানাবে। ওকে। রাখছি। বলেই নির্দয় পাষাণ কঠিন হৃদয়ের মানুষের মতো ফোনটা কেটে দেয় ইরফাত। সিনথিয়ার মনটা খারাপ হয়ে যায়। এদিকে শিশির তার মায়ের দরজায় টোকা দেয়। ভেতর থেকে কেউ বলে, কি বলবি বল। খেতে এসো মা। তোরা খেলেই হবে, আমার কথা চিন্তা করতে হবে না। মা আসো প্লিজ, আমার বন্ধুরা এসেছে। তোকে না কতবার বলেছি কোনো ছেলেকে রাতে বাসায় আনবি না, দিনকাল ভালো না, দুটো বড় মেয়ে আছে এই বাসায়। আসতে বলো, ওরা শুনে ফেলবে তো। আকাশ কাঁপিয়ে শুরু হয়েছে তুমুল বর্ষণ। তিথির জ্বর আর ব্যথায় আগুনের মতো গরম হয়ে উঠেছে শরীর। তার কেউ নেই, কেউ ছিল না। ছোট থেকে এভাবেই বড় হয়েছে সে। মাঝে মধ্যে কুটুস পাখি তার একটু একটু যত্ন নিয়েছে। এছাড়া কেউ নেই তার, কেউ না। প্রায় মাঝ রাত সে অনুভব করে তার আশেপাশে কুটুস বাদ দিয়েও কেউ আছে। তিথি বিছানায় হাত রেখে দেখে কুটুস নেই। নিজের ওড়না ঠিক করে নেয় তিথি। তারপর মোবাইলের ফ্ল্যাশ অন করে। চোখের সামনে হঠাৎ শিশিরকে দেখে লাফিয়ে উঠে দাঁড়ায় তিথি। শিশুই নিজের উষ্ঠের মাঝখানে আঙ্গুল ছুঁয়ে মুখ দিয়ে শব্দ করে। তিথি বিস্মিত চোখে তাকিয়ে থাকে। এত রাতে শিশির কেন এসেছে? মামি যদি ভুল করে বুঝে ফেলে আজই হবে তার জীবনের শেষ দিন। সে জ্বরের মধ্যে ঘামতে থাকে। শিশির এগিয়ে আসে। তিথি ভয় পায়। আশেপাশে কুটুসকে দেখা যাচ্ছে না। চোখ ঘুরে ঘুরে কুটুসকে খুঁজে সে। শিশির বলে, কুটুস ওয়াশরুমে। আমি তোকে আজকেই বিয়ে করতে চাই। কি? আমার ফ্রেন্ড হাফেজ, আর দরকার দুজন সাক্ষী। দুজন ফ্রেন্ড রেডি, আর কুটুস তো আছেই। আজ রাতে বিয়ে হবে। তিথি দুপা পিছিয়ে যায়। কোনোভাবেই সম্ভব না। সে সমানে মাথা নাড়ায়। সম্ভব না, সম্ভব না, সম্ভব না। শিশির অনুরোধ করে বলে, মা কোনো দিন মেনে নিবে না। এছাড়া আমার আর পথ খোলা নেই। প্লিজ না করে আমার যন্ত্রণা বাড়াস না। না, তা হয় না, প্লিজ ক্ষমা করো। এই বাসায় থেকে অনেক আঘাত ক্ষত হয়েছে তোর, কোনোটি আমি নিজ চোখে দেখিনি। তবে আজকের ক্ষত আমি দেখেছি। সেখানে স্পর্শ করার জন্যে সম্পর্ক পবিত্র করে নেওয়া দরকার। তিথি আপাত মস্তক কেঁপে ওঠে। এত চিন্তা তার জন্য কেউ করে? এর চেয়ে কত বড় বড় আঘাত সে শুয়ে নিয়েছে। জীবনে কষ্টের শেষ তার নেই।
শিশিরকে বিয়ে করে জ্বলন্ত আগুনের ছাপ সে কিছুতেই দেবে না। তিথি চোখ মুখ বন্ধ করে বলে, বেরিয়ে যাও। শিশির ঘর থেকে বের হয় না, বরং বিছানায় উঠে শুয়ে পড়ে। তিথি অবাক হয়ে সরে দাঁড়ায়। কি চাইছে শিশির? শিশির ফিসফিস করে বলে, কাল সকালে মা যখন দেখবে আমি তোর কাছে ছিলাম, সেই বিয়ে দিবে। এত চাপ নিয়ে আমার কাজ নেই। তিথি সকালের কথা ভেবে ভয় কেঁপে ওঠে। এমন পরিস্থিতিতে পড়বে সে জীবনে ভাবেনি। তিথি হাত জোর করে, প্লিজ যাও, প্লিজ। শিশিরের নাকচ গলা। বিয়ে না করে শিশির এইখান থেকে যাবে না। পাকা জানালার পর্দাগুলো এলোমেলো হয়ে উঠছে। তিথি মেঝেতে দাঁড়িয়ে আছে। পাথরের মতো শুয়ে আছে শিশির। তাকে দেখে মনে হচ্ছে না আজ সে উঠবে। তিথির ছোটবেলা থেকে এই অবধি জীবন সুখকর ছিল না। জীবনকে সে এমন জায়গায় নিতে চায় না যাতে তার সন্তানের জীবন তার মতো অবহেলায় বেড়ে ওঠে। বাবা মাহীন সন্তান খোলা আকাশের তলায় নিজের মাথার উপর ঝড় ঝাপটা নিয়ে বড় হয়। তাই নিজের ভুলের মাসুল কখনোই সন্তানের উপর আসতে দিবে না। নিজের জন্মদাতা পিতা মাতার ভুলের ফল সে নিজেই। তাই কোনো সিদ্ধান্ত সে কিছুতেই এত সহজে নেবে না। তিথি দাঁড়িয়ে থাকে মূর্তির মতো শক্ত হয়ে। এত সহজে হার মানার মেয়ে সে নয়। বৃষ্টির ঝাপটায় জানালার কাছটায় অল্প অল্প করে ভিজে যাচ্ছে। বিদ্যুতের ঝলকানিতে ঘরে চলছে আলো আধারের খেলা। তিথির বুকের ভেতর শব্দ হচ্ছে চুপচুপ করে। শিশিরের ওঠার নাম নেই। তিথি চোখ মুখ শক্ত করে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।